আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি ও দাখিলের শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো। মিনার একাডেমি বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের স্বাগত। আজকের আলোচনায় থাকবে তোমাদের পাঠ্য বইয়ের প্রকৃতির কবি জীবনানন্দ দাশ রচিত সেই দিন এই মাঠ কবিতাটি। আজকের আলোচনা থেকে তোমরা জানতে পারবে কবি পরিচিতি, কবিতার গুরুত্বপূর্ণ শব্দ ও চরণগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে 20টি এমসিকিউ এবং একটি গুরুত্বপূর্ণ সিকিউ, যা পরীক্ষায় এই কবিতা থেকে আসা তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে। প্রথমে আমরা চলে যাই কবি পরিচিতি। প্রথমে জেনে নিই লেখক পরিচিতি। সেই দিন এই মাঠ কবিতার লেখক জীবনানন্দ দাশকে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি বলা হয়। তাকে রূপসী বাংলার কবি এবং শুদ্ধতম কবি নামে অভিহিত করা হয়। জন্ম 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি, বরিশাল শহরে জন্মগ্রহণ করে। পিতা সত্যনারায়ণ দাশ ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং শিক্ষক। মাতা কুসুম কুমারী দাস স্বনামধন্য একজন কবি। তার রচিত বিখ্যাত পঙ্গক্তি আমাদের দেশে হবে সেই ছেলে কবে। ছোটবেলায় আমরা কম বেশি কবিতা যখন থেকে কবিতার সাথে আমরা পরিচিত হচ্ছি, আমরা কম বেশি সবাই এই লাইনটা এখনো পর্যন্ত মনে আছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই তার পণ। এখনো পর্যন্ত আমাদের সকলের মনে আছে। শিক্ষা জীবন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1921 সালে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি প্রধানত ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। কবির সাহিত্যিক উপাধি রূপসী বাংলার কবি বা তিমির হননের কবি। কাব্যিক বৈশিষ্ট্য: কবি জীবনানন্দ দাশের কবিতায় নিসর্গপ্রীতি, মৃত্যু চেতনা, একাকিত্ব, বিষণ্ণতা এবং ইতিহাস চেতনার চাপ সুস্পষ্ট। তিনি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে অসাধারণ চিত্রকল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ঝরা পালক 1927, ধূসর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন 1942, মহাপৃথিবী, রূপসী বাংলা, এই কবিতার উৎস, সাতটি তারার তিমির। উল্লেখযোগ্য উপন্যাস: মাল্যবান, সুতীর্থ কারু বাসনা। পুরস্কার: 1952 সালে বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন। কবি শুধুমাত্র একটি পুরস্কারে পেয়েছিলেন, সেটা হচ্ছে রবীন্দ্র স্মৃতি পুরস্কার। আর এই পুরস্কার মনে রাখার জন্য বিখ্যাত একটি কবিতা বনলতা সেন, সচরাচর আমরা সকলেই শুনেছি বিভিন্ন আবৃত্তি টিভি শোগুলোতে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। শেষের দুইটা লাইন আরও বেশি বিখ্যাত: সব পাখি ঘরে ফিরে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, শুধু তাকে অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। মৃত্যু: 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর কলকাতা শহরে ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আশা করি তোমরা সকলে লেখক পরিচিতিটা ভালোভাবে জেনে নিয়েছো। তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে তোমরা মিনার একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা জানবো সেই দিন এই মাঠ কবিতার গুরুত্বপূর্ণ চরণগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এ নদী নক্ষত্রের তলে। কবি এখানে যেদিন কবি আর এই পৃথিবীতে থাকবেন না, অর্থাৎ কবির মৃত্যুর পর, সেদিনও এই মাঠ স্তব্ধ বা নীরব হয়ে যাবে না। কবি নিশ্চিতভাবে জানেন যে প্রকৃতি তার নিজের নিয়মে চলতে থাকবে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছে কবি মারা যাওয়ার পরেও চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। অর্থাৎ প্রকৃতির এই যে নিয়ম, এই যে অপরিবর্তনীয় যেসব বিষয়গুলো রয়েছে, এগুলো কোনো কিছুই থেমে থাকবে না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর জরে। এই লাইনটি দ্বিতীয়বার আবার পুনরাবৃত্তি করে বোঝাতে চেয়েছে যে এই যে আমরা যে মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছে, ভালো লাগা, স্বপ্ন দেখা, এগুলো কোনো কিছুই
ঝরে যাবে না পৃথিবী থেকে। চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধে মৃদু কলরব, কেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। চারদিকে শান্ত বাতি, মানুষের আনাগুনো সব কিছুই ঠিক আগের মতোই রয়েছে। কেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, অর্থাৎ কেয়া পারাপারের যে নৌকাগুলো, বেলা শেষে এই নৌকাগুলো চরের খুব কাছে এসে লাগে। অর্থাৎ কবি এখানে মানুষের যে চলমান জীবনের গতি, এটা কখনো শেষ হবে না, এটা বোঝাতে এই উদাহরণটা দিয়েছে। পৃথিবীর এসব গল্প বেছে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। অর্থাৎ পৃথিবীর এই যে নদী, মাঠ, নক্ষত্ররাজি সব কিছুই থাকবে আগের মতো। তারপর নিচে দুটো সভ্যতার কথা বলেছে। এই দুটো সভ্যতা অনেক মহান সভ্যতা ছিল। রাজনীতি, অর্থনীতি, সমৃদ্ধের দুটি সভ্যতা ছিল, যে দুটো সভ্যতা এখন আর নেই। 13 লাইনের ছোট্ট এই কবিতার মূল ভাব যদি সংক্ষেপে বলি, ব্যক্তি মানুষ মরণশীল হলেও মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা, ইচ্ছের কিন্তু অমরত্ব রয়েছে। কবিতার মৃত্যুভয়কে প্রকৃতির সৌন্দর্যে চিরন্তন বিলীন করে দিতে চেয়েছে। এই কবিতার মূল ভাব হচ্ছে এটাই। আমরা এখন জানবো এই কবিতার গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো। পরবর্তী স্লাইডে চলে যায়। স্তব্ধ হবে না খো, অর্থ থেমে যাবে না। নক্ষত্রের তলে, অর্থ তারার নিচে। সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি বুঝিয়েছেন মূল্যবান আকাঙ্ক্ষা বা ইচ্ছা। চালতা ফুলের বীজে গন্ধ এক ধরনের বিষণ্ণ আর্দ্র স্নিগ্ধতা বহন করে। শিশিরের জলে ভোরের গাছের বা ফুলের উপর জমা হওয়া জলবিন্দুকে বুঝিয়েছে। লক্ষ্মী পেঁচা, অর্থ পেঁচা বিশেষ। শান্ত বাতি, শান্তভাবে জ্বলা আলো। সন্ধ্যার বাতি, যা পৃথিবীর শান্ত ঘরোয়া পরিবেশকে ফুটিয়ে তোলে। মৃদু কলরব, ছাপা বা মৃদু শব্দ। কেয়া নৌকা, পারাপারের নৌকা। এশিরিয়া ও বেবিলন প্রাচীন মধ্যপ্রাচ্যের ও প্রাচীন মেসোপটেমিয়ার এক শক্তিশালী সভ্যতা ও সাম্রাজ্য। প্রাচীন মধ্যপ্রাচ্যের ও প্রাচীন মেসোপটেমিয়ার এক শক্তিশালী সভ্যতা ও সাম্রাজ্য। এখন আমরা জেনে নিব এই কবিতার 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যা তোমাদের পরীক্ষায় কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে। সেই দিন এই মাঠ কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ক. ঝরা ভালো, খ. ধূসর পাণ্ডুলিপি, ঘ. বনলতা সেন, ঘ. রূপসী বাংলা। রূপসী বাংলার কাব্যগ্রন্থ থেকে সেই দিন এই মাঠ কবিতাটি নেওয়া হয়েছে। তারপর দেখো, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এখানে কবি কোন ভাব প্রকাশ করেছেন? আমরা কবিতায় পড়েছি এই যে আমাদের মৃত্যুর পরেও কিন্তু পৃথিবীতে কোনো স্বপ্নের শেষ হয়ে যায় না। তাহলে দেখো, ক. হতাশা, খ. প্রকৃতির প্রতি ক্ষোভ, গ. স্বপ্নের অমরত্ব, ঘ. জীবনের ব্যর্থতা। তাহলে কি হবে? গ. স্বপ্নের অমরত্ব। এরপর রয়েছে সেই দিন এই মাঠ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ করা হয়েছে? খ. গোলাপ, খ. শিউলি, গ. ছালতা ফুল, ঘ. কদম। আমরা জানি সেই দিন এই মাঠ কবিতায় ছালতা ফুলের কথা উল্লেখ করা হয়েছে। এর পরেরটাতে চলে যায়, লক্ষ্মী পেঁচা কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? দুঃখের বার্তা, বিরহের সুর, অলক্ষ্মী, কল্যাণ ও মঙ্গলময়তা। কল্যাণ ও মঙ্গলময়তা। 5. এশিরিয়া ও বেবিলন কিসের উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রকৃতির চিরন্তনতা, মানব সৃষ্ট সভ্যতার ক্ষণস্থায়িত্ব, প্রাচুর্য ও ঐশ্বর্য, পৃথিবীর মহিমা। মানব সৃষ্ট সভ্যতার ক্ষণস্থায়িত্ব। এরপর দেখো, বীজে গন্ধ বলতে কবি কি বুঝিয়েছেন? বৃষ্টির ভেজা মাটির গন্ধ, নদীর জলের গন্ধ, শিশির ভেজা চালতা ফুলের সুগন্ধ, আর্দ্র বাতাসের ঘ্রাণ। শিশির ভেজা চালতা ফুলের সুগন্ধ। 7.
সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, চরণটিতে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? কবির চলে যাওয়া, নক্ষত্রের নীরবতা, প্রকৃতির অফুরন্ত প্রাণ প্রবাহ, মাঠের কোলাহল। প্রকৃতির অপুরন্ত প্রাণ প্রবাহ। কেয়া নৌকাগুলো এসে কোথায় লেগেছে? তীরের খুব কাছে, জলের খুব কাছে, চরের খুব কাছে, গ্রামের খুব কাছে, তীরের খুব কাছে। তারপর দেখো কবিতাটির প্রধান প্রতিপাদ্য বিষয় কি? মানব জীবনের দুঃখ, প্রকৃতির চিরন্তনতা ও মানব স্বপ্নের অমরত্ব, নদী ও নক্ষত্রের সম্পর্ক, প্রকৃতির প্রতি কবির বিতৃষ্ণা। প্রকৃতির চিরন্তনতা ও মানব স্বপ্নের অমরত্ব। প্রকৃতির চিরন্তনতা ও মানব স্বপ্নের অমরত্ব। কবি চলে যাবেন বলে চালতা ফুল কিসের জলে ভিজবে না বলে প্রশ্ন করেছেন। নদীর জলে, বৃষ্টির জলে, শিশির জলে, খেয়ার জলে। শিশির জলে। সেই দিন এই মাঠ কবিতার কবিকে? রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, নির্মলেন্দু গুণ, জীবনানন্দ দাশ। তারপর দেখো সেদিন বলতে কবি কি নির্দেশ দিয়েছেন? বৃষ্টির দিন, অতীতের এক বেদনার দিন, পরীক্ষার দিন, কৃষিকাজের দিন। অতীতের এক বেদনার দিন। স্তব্ধ হবে না কো বলতে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? কবির মনের আবেগ, সময়ের গতি, প্রকৃতির কর্মচাঞ্চল্য, মানুষের কণ্ঠস্বর। প্রকৃতির কর্মচাঞ্চল্য। নিচের কোন শব্দটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কাব্যে চিত্রকল্প হিসেবে প্রায়শই ব্যবহৃত হয়েছে? পদ্মফুল, ভোরের সূর্য, শিশির, মেঘের বেলা। শিশির। সেদিন এই মাঠ কবিতায় কোন প্রাকৃতিক উপাদানটিকে কবি স্বপ্ন দেখার স্থান হিসেবে উল্লেখ করেছেন? মাঠের ঘাস, নদী নক্ষত্রের তল, কেয়া নৌকা, চালতা ফুলের ডালে। নদী নক্ষত্রের তল। লক্ষ্মী পেঁচা কেন গান গাবে? কবির আগমন উপলক্ষে রাত্রির নীরবতা ভঙ্গ করতে, ফসলের প্রাচুর্যের জন্য, প্রকৃতির স্বাভাবিক নিয়ম তার লক্ষ্মীটির তরে। প্রকৃতির স্বাভাবিক নিয়মে তার লক্ষ্মীটির তরে। পৃথিবীর এসব গল্প বেছে রবে চিরকাল, এখানে গল্প বলতে কি বোঝানো হয়েছে? ইতিহাস বইয়ের উপকথা, মানুষের বলা মিথ্যে কথা, মানব জীবনের প্রবাহ ও অভিজ্ঞতার স্মৃতি, এশিরিয়া বেবিলনের ধ্বংসের বিবরণ। মানব জীবনের প্রবাহ ও অভিজ্ঞতার স্মৃতি। 18 কবি কেন এশিরিয়া ও বেবিলনের উদাহরণ টেনেছেন? তাদের স্থাপত্যের প্রশংসা করতে, মানুষের অতীত ভুলে যাওয়া বোঝাতে, মানব সৃষ্ট কীর্তির ক্ষণস্থায়িত্ব বোঝাতে, প্রকৃতির ক্ষমতা তুলে ধরতে। মানব সৃষ্ট কীর্তির ক্ষণস্থায়িত্ব বোঝাতে। তারপর দেখো কবিতাটিতে কোন ধরনের অনুভূতির প্রকাশ ঘটেছে? জীবন বিমুখতা, জীবন তৃষ্ণা ও আশাবাদ, গভীর শূন্যতাবোধ, অতীতের কোনো বিষয় নিয়ে আবেগপ্রবণ হওয়া। জীবন তৃষ্ণা ও আশাবাদ। কবিতাটিতে কেয়া নৌকা কিসের ইঙ্গিত বহন করে? অর্থনৈতিক সমৃদ্ধি, জীবনের গতিশীলতা ও পারাপার, নৌচালকদের দুঃখ, নদীর স্থবিরতা। জীবনের গতিশীলতা ও পারাপার। সেদিন এই মাঠ কবিতায় কবির কোন ধরনের চেতনার প্রকাশ পেয়েছে? প্রেম চেতনা, নগর চেতনা, ইতিহাস চেতনা ও প্রকৃতি চেতনা, দ্রোহ চেতনা। ইতিহাস চেতনা ও প্রকৃতি চেতনা। সেদিন এই মাঠ কবিতার গুরুত্বপূর্ণ 21টি এমসিকিউ তোমরা এতক্ষণ দেখেছো। তোমরা যাদের পিডিএফ প্রয়োজন হবে মিনার একাডেমির সাথে যোগাযোগ করে নিবে। চলো আমরা এবারে একটা গুরুত্বপূর্ণ সিকিউ দেখে নিই। উদ্দীপক: আমি যদি চলে যাই তুমি কি রবে না? এই আকাশ, এই ছাদ, এই প্রকৃতির খেলা। নতুন কোনো অতিথি এসে যদি হাঁকে গান, তুমি কি তখন ভুলিবে আমারও এই মেলা? ক, সেদিন এই মাঠ কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের প্রথম কবিতা? খ, চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে? প্রশ্নটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? গ, উদ্দীপকের প্রথম দুটি চরণে সেই দিন এই মাঠ কবিতার যে মূল সুরটি ধ্বনিত হয়েছে তা ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপক এবং সেই দিন এই মাঠ কবিতার ভাবগত সাদৃশ্য তুলে ধরে মানুষের ব্যক্তিগত জীবন ও পৃথিবীর চিরন্তনতার
সম্পর্ক বিশ্লেষণ করো। এখানে প্রশ্নের উত্তরগুলো দেয়া হয়েছে। তোমাদের যাদের প্রয়োজন তোমরা মিনার একাডেমির সাথে যোগাযোগ করবে পিডিএফ নেওয়ার জন্য। সৃজনশীল তো এক একজন এক একভাবে লিখে, তাই আর বিস্তারিত বললাম না। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ মিনার একাডেমির সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।